আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রকৃতির নিয়ম খুবই সুন্দর। আপনি যেমন করবেন তেমন পাবেন। যেমন কর্ম তেমন ফল। মাত্র বছরখানেক পূর্বেও ইসরায়েল এবং গাজা উপত্যকার মধ্যে যে পরিস্থিতি চলছিল, এই পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব বিশ্বের দেশগুলো, আরব লীগ, জিসিসিভুক্ত দেশ এবং ওআইসি কি ভূমিকা রেখেছে, বিশেষ করে আরব বিশ্বের দেশগুলো কি ভূমিকা রেখেছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, সেই সংযুক্ত আরব আমিরাত এইবার নিজেরাই কিন্তু এই প্রশ্ন তুলেছে। তাদের দাবি অনুসারে ইরানের আগ্রাসী হামলার মুখে শক্তিশালীভাবে ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাত। ইস্যুটিকে কেন্দ্র করে ওআইসি ভুক্ত দেশগুলো কোনো ধরনের কোনো শক্তিশালী পদক্ষেপ তাদের পক্ষে নেয়নি। এমনকি আরব লীগের পক্ষ থেকেও পরিষ্কারভাবে ইরানের বিরুদ্ধে তেমন কোনো নিন্দা প্রস্তাবও উত্থাপন করা হয়নি। সার্বিক বিষয়টিকে কেন্দ্র করে তারা অত্যন্ত হতাশ যে এই আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের দেশগুলো কেন তাদের পক্ষে দাঁড়ালো না। এখন এই ইস্যুগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এমনটাও আসবে যে ইরানে যখন যুক্তরাষ্ট্র হামলা করলো, তখন কেন আরব লীগের পক্ষ থেকে সরাসরি পরিষ্কারভাবে তার নিন্দা করা হলো না বা স্টেটমেন্ট দেওয়া হলো না, বা কেনই এই অভিযোগ আসলো যে ইরানের হামলায় সহযোগী দেশ হিসাবে এই সকল দেশের ভূখণ্ড ব্যবহার হচ্ছে। এই প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর কিন্তু তারা দেয়নি। তবে তারা তাদের পক্ষ থেকে যে হতাশার বিষয় রয়েছে যে আরব বিশ্ব এবং ওআইসি তাদের পাশে দাঁড়ায়নি, সেই বিষয়টা তারা প্রকাশ করেছে। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি বর্তমানে চলছে, এর অন্যতম মূল কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী বা হরমুজ প্রণালীকে মুক্ত করা। ইস্যুটিকে কেন্দ্র করে ওআইসি এবং আরব বিশ্বের পক্ষ থেকে পরিষ্কার শক্ত পদক্ষেপের ঘোষণা না আসলেও এইবার কিন্তু ২২টি দেশের পশ্চিমা জোট এটাকে মুক্ত করার জন্য সরাসরি সক্রিয় হবে এমনটা শোনা যাচ্ছে। দেখুন, রিসেন্টলি অতি গোপনে এই ইস্যুটিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের যে কোনো একটি দেশে বৈঠক হয়েছে, যদিও তার লোকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। তবে ২২টি দেশ একযোগে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য পদক্ষেপ নেবে এমন বিবৃতিতে তারা ঘোষণা দিয়েছে। এখন ২২টি দেশ একজোটে হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রচেষ্টায় পদক্ষেপ নেবে। এই জোটে কে কে আছে? দেখুন, এই জোটে এশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, দক্ষিণ কোরিয়া এবং জাপান যুক্ত হয়েছে শোনা যাচ্ছে। বাকি দেশগুলোই কিন্তু ইউরোপের। দেখুন, ইউরোপের প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশ এই জোটে সরাসরি যুক্ত হয়েছে শোনা যাচ্ছে। এটি একটি ২২টি দেশের জোট। তবে এদের কার্যপ্রণালী কিভাবে হবে তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। সরাসরি এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে নাকি কূটনীতিক প্রচেষ্টা করবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ জাপানের মতো দেশ তার সংবিধান অনুসারে কোনো ধরনের যুদ্ধে জড়ানোর জন্য তাকে অনুমতি দেয় না, এবং দক্ষিণ কোরিয়ারও ইতিহাস নেই তার মূল ভূখণ্ডের বাইরে গিয়ে কোনো যুদ্ধে জড়িয়েছে। সুতরাং এই দেশগুলো যদি কোনো এমন জোট তৈরি হতো যেগুলো সামরিক যুদ্ধে যাবে, সেখানে কিন্তু জাপান যুক্ত হতো না। সুতরাং এই জোটটা ম্যাক্সিমামই কিন্তু তারা কাজ করবে কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য, এমনটা বোঝা যায়। মুসলিম বিশ্বের দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের পাশে দাঁড়ায়নি। ইস্যুটিকে কেন্দ্র করে আরব আমিরাত ক্ষোভ জানিয়েছে। আবার একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে দীর্ঘ ৯ মাস তারা ইরানের বিরুদ্ধে এই ইস্যুটিকে কেন্দ্র করে যুদ্ধ করার যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ করেছে। ২২টি দেশের জোট তৈরি হয়েছে, তবে সেটা সামরিক পদক্ষেপে হয়তো যাবে না। প্রশ্ন হলো, এখানে সামরিকভাবে হুমকি তৈরি করা বা পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য কোনো ধরনের জোট কি তৈরি হচ্ছে না? জি, এখানেও কিন্তু নতুন ধরনের একটি বড় সংবাদ পাওয়া গেছে। ৪টি দেশ, ৪টি শক্তিশালী সামরিক দেশ এই জায়গায় হরমুজ প্রণালী এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একত্রিত হয়েছে, তার ঘোষণাও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন, রিসেন্টলি সৌদি আরবের রিয়াদের ভেতর জরুরি ভিত্তিতে তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তান, এই ৪টি দেশ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সামরিক জোট তৈরি করার যে উচ্চ সম্ভাবনা সেটা কিন্তু নিশ্চিত করেছে। এই জায়গায় তুরস্কের পক্ষ থেকে প্রযুক্তি, সৌদি আরবের পক্ষ থেকে অর্থ, পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু প্রযুক্তি বা পারমাণবিক পেশিশক্তি এবং মিশরের পক্ষ থেকে জনবল, এই ৪টি কাঠামোতে একত্রে তারা সামরিক জোট করে
যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে চায়। দেখুন, পাকিস্তানের সঙ্গে অলরেডি এই জায়গায় সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি রয়েছে, অনেকটা ন্যাটো স্টাইলের। তবে বাকি যে দেশগুলো রয়েছে যেমন মিশর এবং তুরস্ক, তাদের সঙ্গে নেই। এখন মিশর এবং তুরস্ক ন্যাটোর স্ট্যান্ডার্ডে কোনো চুক্তি করতে চায় না সৌদি আরবের সঙ্গে, যে আপনার দেশে হামলা মানে আমার দেশে হামলা, আমি হামলায় যুক্ত হব। তবে তারা একটি সামরিক কাঠামোতে একে অন্যকে সহযোগিতা করতে চায়, যেখানে তুরস্কের মতো দেশের প্রযুক্তি রপ্তানি বা অস্ত্র বিক্রির বড় সুযোগ রয়েছে। আবার এখানে মিশরের মতো দেশের প্রভাব বিস্তার বা নিজেদের যে আর্নিং বিষয় রয়েছে সিকিউরিটি প্রোভাইডার হিসাবে, সেখানে কিন্তু তাদের সুযোগ রয়েছে, পাকিস্তানেরও রয়েছে। আর এই জন্য জরুরি ভিত্তিতে তারা এই বৈঠকটি করেছে। বিষয়গুলো তারা এখনো পরিষ্কার করেনি যে ইরান কেন্দ্রিক যে উত্তেজনা চলছে, এখানে তারা সরাসরি সম্পৃক্ত হলে কবে নাগাদ হবে। কারণ যে কোনো ধরনের সামরিক জোট তৈরি করে এই ধরনের একটি স্থিতিতে নিজেদের যুক্ত করার বিষয়ে বহু ধরনের কৌশলগত বিষয় থাকে। কিভাবে সৈন্য আসবে বা কি পর্যায়ে ঝুঁকি নেওয়া হবে, এই ধরনের অনেক কিছু থাকে। তবে প্রাথমিক পর্যায়ে 4টি দেশই নিশ্চিত করেছে যে তারা এই ধরনের হুমকি মোকাবেলার জন্য যে একমতের বিষয় রয়েছে, তারা একমত হয়েছে। এখন চূড়ান্তভাবে সৌদি আরবের পক্ষ থেকে কি পরিমাণ অর্থায়ন করা হয়, তার উপরই কিন্তু মোটামুটি এই জোটের যে ভবিষ্যৎ ভাগ্য তা নির্ভর করবে। কারণ সৌদি আরবের বিশাল পরিমাণের অর্থায়ন ছাড়া এই দেশগুলো এই ধরনের একটি সাংঘর্ষিক পরিস্থিতিতে জড়াবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। রিয়াদের ভেতর 4 দেশের যখন জরুরি বৈঠক হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কি করা যায় তার সামরিক জোট নিয়ে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে সামরিক মিত্র রয়েছে যুক্তরাজ্য, প্রথমবারের মতো এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে তাদের যে পারমাণবিক সাবমেরিন রয়েছে সেটা আরব সাগরে প্রেরণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া নিশ্চিত করছে যে যুক্তরাজ্যের সেই পারমাণবিক সাবমেরিনটি এখন আরব সাগরের যে কোনো একটি অজ্ঞাত স্থানে রয়েছে। এখন এই পারমাণবিক সাবমেরিন যে প্রেরণের বিষয়টা, এখান থেকে যুক্তরাজ্য কি বার্তা দিতে চাচ্ছে? কারণ সচরাচর কোনো ধরনের সামরিক সহযোগিতার হিসাবের অংশ হিসাবে ছোটখাটো কিছু যুদ্ধ বিমান বা কমান্ডো ফোর্সকে কিন্তু প্রথম দিকে পাঠানো হয়। কখনোই কিন্তু পারমাণবিক চালিত যে সাবমেরিন রয়েছে, মানে যুদ্ধক্ষেত্রের একেবারে শেষ অস্ত্র হিসাবে বিবেচিত, সেটা কিন্তু পাঠানো হয় না। এখন এখানে কি যুক্তরাজ্য এই বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে রক্ষা করার জন্য শেষ সময়ের যে লড়াই রয়েছে তার জন্য যুক্তরাজ্য প্রস্তুত বা তারা থাকবে? এবং সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এখানে আরেকটি কথা বলছেন, ধরি মাছ না ছুঁই পানি, এই ধরনের কৌশল। যুক্তরাষ্ট্র এই ধরনের একেবারে শেষ পরিস্থিতিতে তোমাদের কাছে আছি, এই ধরনের বিশ্বাস জাগানোর জন্য পারমাণবিক সাবমেরিন প্রেরণ। তবে বর্তমান অবস্থায় সেই সাবমেরিনটি ব্যবহার করা যাবে না যুদ্ধক্ষেত্রে, কারণ এগুলো পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত হয় এবং পরমাণু অস্ত্র ব্যবহার করা একটা চেইন রিয়াকশনের মতো বলতে পারেন। সেটা পৃথিবীর বিভিন্ন দেশকে একটি পারমাণবিক যুদ্ধে নিয়ে যাবে। সুতরাং এই পারমাণবিক সাবমেরিনটি তেমন কোনো কাজে আসবে না, যদিও তার উপস্থিতি নিশ্চিত থাকবে। তবে এর পরিবর্তে যুক্তরাজ্য যদি একটি যুদ্ধ জাহাজ প্রেরণ করত, সেই যুদ্ধ জাহাজ কিন্তু ইরানের বিভিন্ন মিসাইলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করতে পারত। আবার তার ভেতরে যে নন নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে বা অপারমাণবিক অস্ত্র রয়েছে, সেগুলো ব্যবহার তারা করতে পারত। সেই সুযোগটা কিন্তু যুক্তরাজ্য রাখেনি। এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধরনের সহযোগিতা প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কি কাজে লাগবে। দেখার বিষয়ে এর প্রতিক্রিয়া ইরান কিভাবে দেখায় বা যুদ্ধক্ষেত্রে এর প্রভাব কি পড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।